শ্বশুর বাড়িতে যেতাম যখন ওই ছুটিগুলোতে যেতাম, পড়াশোনা করেছিলাম তো বিয়ের পরে, তাই ছুটিগুলোতে শ্বশুর বাড়ি। কিন্তু বিয়ের পরে পড়াশোনা করাটা কতটা টাফ ছিল সেটা পরে আমি বুঝেছি, তখন বোকার মতো কথাগুলো শুনে নি। এই দোতলার বারান্দা, এখানে আমি মাকে প্রায়ই বসে থাকতে দেখেছি বিকেল বেলায়। হ্যাঁ, বিকেল বেলা এই সময়টা না বাইরে থেকে হাওয়াটা আসে, আর যখন বৃষ্টি হয় তখন আরো বেশি করে আমরা এখানে বসে বাইরে বৃষ্টিটা দেখি। সত্যি। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। এটা বিকেল বেলা, আর বিকেলে আমি কফির কাপ হাতে, এরকম ছোট্ট একটা কফির কাপ হাতে আমি আমাদের বাড়ির দোতলার বারান্দায় আমার মা বসে আছে। মা আর আমি মিলে খুব ছোট্ট ছোট্ট কাপে কফি মাগে কফি খাচ্ছি। মা, তোমার কফি মাগটা দেখিয়ে দাও। এটা হচ্ছে গুগল আর এটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুক আমার আর গুগল এরকম চেয়ার্স করে না। এই দুটোই আমার ভাইয়ের গিফট। আমার ভাই প্রথমে ফেসবুকে চাকরি করতো, তারপরেও এখন গুগলে কর্মরত, আর সেই জন্য সেই সূত্রে আমাদের এইটা পাওনা, তাই না? মা, তুমি এইটা কবে পেয়েছিলে? এটা মানে ও দিয়েছিল, মানে ও পাঠিয়েছিল না ও দিয়েছিলাম? ও যখন গুগলে ঢুকলো, ও আমাদের 1 মাস এক্সটেন্ড করালো যে ও গুগলে পেয়ে গেলে তারপরে আমরা ফিরবো। আর গুগলে তখন পেরেন্টসদের একটা গেট টুগেদার হবে, তো সেইটাই আমরা জয়েন করে আসবো। বলছে যদি আমি পেয়ে যাই তাহলে তোমরা ওটাই জয়েন করে তারপর যাবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য 1 মাস এক্সটেন্ড করলো। ও, তা পেয়েও গেল, আমরা জয়েন করলাম। এবং তোমাদের প্যারেন্টস ডে একটা হয়েছিল না ওখানে? আচ্ছা, তো এটা একটা ভীষণ প্রাউড মোমেন্ট। মানে ও চাকরি করছে বলে বাবা মাকে ইনভাইট করেছে। এটা যে কোনো বাবা মায়ের কাছে এটা একটা ভীষণ প্রাউড মোমেন্ট, ছেলের জন্য কোথাও যাওয়া। বা তো মা, তুমি কি রোজই এইটাতে কফি খাও? হ্যাঁ, খাই মাঝে মাঝে। আমি এগুলো বলতে বলেছি, না হলে তোমাকে বিশ্বাস করবে না যে। না, দুধ খেতে তো অসুবিধা নাই, দুধ। আমি এটাতে আমি কফি খেলেও এটা তলা একটুখানি কফি নিয়ে খেতে হবে আমাকে, এত বড় একটা। মিল্টু বেছে বেছে, মিল্টু আমার ভাই বেছে বেছে এরকম একটা কাপে তোমাকে। এখন ওখানে যা আছে শোপিস তাই কিনেছে, বা ছোট আছে কি বড় আছে আর আমার জানা নেই। আমাদের নিয়ে গেছিল তখনই ও কিনেছিল। তো এই দোতলার বারান্দা, এখানে আমি মাকে প্রায়ই বসে থাকতে দেখেছি বিকেল বেলায়। বিকেল বেলা এই সময়টা না বাইরে থেকে হাওয়াটা আসে, আর যখন বৃষ্টি হয় তখন আরো বেশি করে আমরা এখানে বসে বাইরে বৃষ্টিটা দেখি। সত্যি তাই, আমিও এখানে যখনই এসেছি, এই যেহেতু আমাদের সামনে এটা একটা খোলা যে পুরো বাগানটা, বৃষ্টি পড়লে এখানটা কিন্তু বসে সত্যি এনজয় করা যায়। আরো একটা বৃষ্টি এনজয় করার জায়গা হচ্ছে ওই যে শেডটা, ওই পেছনে যে শেডটা, মানে যেটা পুলের কাছে আছে, সেই শেডটাতেও বসে বৃষ্টিটা উপভোগ করা যায়, যদি সেখানে গিয়ে পৌঁছতে পারবে বৃষ্টির সময়। না, তখন আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় আর এখানে বসে দেখতে ভালো লাগে। তো মা, এবারে বলো তোমার মানে তোমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, সেটা সে হয়েছে কবে যে হয়েছে বলে। ছোটবেলায় বলতে ওরকম নয়, মা তখন সবে স্কুল পাশ করেছে ওরকম সময়। তো আমি গল্প শুনেছি মা গরমের ছুটিতে তুমি শ্বশুর বাড়ি যেতে। শ্বশুর বাড়িতে যেতাম যখন ওই ছুটিগুলোতে যেতাম, পড়াশোনা করেছিলাম তো বিয়ের পরে, তাই ছুটিগুলোতে শ্বশুর বাড়ি যেতাম। আর আমার বিয়েটা দিয়েছিল আমার ঠাকুরদাদা। আচ্ছা। আর আমার শাশুড়ি তখন বলছে না, তখন তো একটু তাড়াতাড়ি ছেলেদেরও বিয়ে দিয়ে দেওয়ার ছিল। ছেলে বাইরে থাকে, কলকাতায় থাকে, কোথায় না কোথায় বিয়ে করে ফেলবে, তাই তাড়াতাড়ি নিজেদের মধ্যে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের রিলেটিভের মধ্যেই বিয়ে হয়েছে। সেটা তো আমাদের মানে মোটামুটি কাস্টম, তখনকার দিনে এরকম হতো, চেনা জানা। আত্মীয়, পড়াশোনা করো বলেছিল, তুমি পড়াশোনা করো।
তাতে তো কোনো আপত্তি নেই, বিয়ে হতে কি অসুবিধা। এই এই কথাটা সব মেয়েদেরই বলা হতো হ্যাঁ। না তখন? কিন্তু বিয়ের পরে পড়াশোনা করাটা কতটা টাফ ছিল সেটা পরে আমি বুঝেছি, তখন বোকার মতো কথাগুলো শুনে নিয়েছি। তো তারপরে তোমার এখানে যখন শীর্ষাতে এলে, তার আগেও তো তোমরা আরো একটা হ্যাঁ, কোনো এক জায়গায় জায়গায় ছিলে। আমরা ছিলাম পদ্মশ্রীর ওখানে, এখন যেটা আশাপূর্ণা দেবী সুইমিং পুল হয়েছে, সেই সেই পুলের পাড়েই আমাদের বাড়িটা ছিল, ভাড়া বাড়ি ছিল। কিন্তু বাড়িওয়ালাদের সঙ্গে আমরা এত বেশি একাত্ম হয়েছিলাম যে কেউ সেটা এখনো মনে রেখেছে সবাই। মানে বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক ছিল না? একেবারেই ছিল না। দিদি তখন অনেক ছোট ছিল। হ্যাঁ। আমার দিদির আমার তখনো জন্মও হয়নি। আমার জন্ম আমার বোধহয় না, শীর্ষায় এসে। হ্যাঁ। ওখানে আমার জ্বর হয়েছে, বাড়িওয়ালা মাসিমা এসে আমার মাথা ধুইয়ে দেওয়া, আমি কি খাবো সেটা ঠিক করে দেওয়া, এগুলোও করেছে। মানে উনিও যেমনি ছিলেন আমরাও মিশে গিয়েছিলাম, আমরা তো ছোট একটি মেয়ে আর আমরা দুজন। তুমি তখন রান্না করতে শিখে গেছি? হ্যাঁ, ওনাদের থেকে অনেক রান্না শিখেছি আমি, রান্না শিখেছি, সেলাই শিখেছি, ওনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি, মানে শিখে নিতে আমাদের পেরেছি। ক্রিস আজকেও এখানে লস্যি বানিয়েছে না বাড়িতে? হ্যাঁ। ক্রিস, ক্রিস এসো না, ক্রিস আজকে একটা ওর ফেভারিট টি শার্টটা পরে নিয়েছে, জাঙ্গল টি শার্ট। দাঁড়াও ক্রিস, একটা কথা বলো। ও, তুমি কিছু মুখে আছে? কি আছে? বরফ আছে? এই তো ধরা পড়ে গেছে, এই জন্যই ধরা পড়ে গেছে। মাঝে মাঝে এই ফ্রিজ থেকে বার করে বরফ মুখে নিয়ে বসে থাকে। হ্যাঁ, কিন্তু ধরা পড়ে গেছে। তো আর তোমার যখন তুমি কলকাতাতে এলে তখন তুমি পড়াশোনা করতে? হ্যাঁ, আমি কলকাতায় বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করেছি, তো গ্রাজুয়েশনটাও করেছি। তারপরে ওনার যখন চাকরি যাদবপুরে হয়ে গেল তখন এইদিকে চলে আসতে হলো। যাদবপুর আইআইসিবিতে যখন উনি ঢুকলেন তখন আমাদের এইদিকে ভাড়া বাড়িতে আসতে হলো। ওখানেও কলেজ স্ট্রিটেও আমরা ভাড়া বাড়িতেই ওখানে ছিলাম। আর ওই ইয়েতে গান শিখতাম, এখন এন্ড্রুস কলেজ যেটা, ওখানে একটা মিউজিক স্কুল ছিল, ওখানে গান শিখতে যেতাম। আচ্ছা। তখন এইসব বাড়ি ঠাড়ি কিছুই ছিল না, ওই বৈষ্ণবঘাটা একদম জঙ্গল ছিল। হ্যাঁ, ওইসব জায়গায় কিছুই তো তখন ছিল না। এবার আমরা যখন শীর্ষায় ছিলাম তখন শীর্ষার পেছনে একটা বিশাল জলা জায়গা ছিল, গরু চড়তো সেখানে। সেখানে একটা পুরো অ্যাপার্টমেন্ট, মানে মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট উঠতে আমরা দেখেছি। হ্যাঁ, ওই দক্ষিণাপন পুরো ওই জলাটা বুঝিয়ে তারপরে দক্ষিণাপন তৈরি হলো আমাদের চোখের সামনে। না, আমাদের পেছনেও তো। পেছনে আমরা এগুলো কেন আলোচনা করছি যে আমরা আমরা ওই প্যাসেজটা, যে প্যাসেজ অফ টাইম, কিভাবে কলকাতার পুরো স্কাইলাইনটা চেঞ্জ করেছে। হ্যাঁ, এবং মারা যখন এখানে এসেছিলেন তখনকার কলকাতার যে চেহারা আর এখনকার যে চেহারা আমূল পরিবর্তন হয়ে গেছে। আর বাবা তো 1960 সাল থেকে এসেছেন এখানে। তবে এইসব দিকটা বেশি ভালো ছিল, কারণ কলেজ স্ট্রিট এত ঘিঞ্জি ছিল, ওখানে বেরোলেই মেডিকেল কলেজ, স্কুল কলেজ সমস্ত রয়েছে, কিন্তু গাছপালা সে দেখা যেত না। যদি পার্কে গেলে তবে গাছপালা দেখতে পাওয়া, রোদ পেতে হলে পার্কে গিয়ে বসতে হতো, গিরিশচন্দ্র পার্কে গিয়ে বসলে তবে শীতের দিনে রোদ পাওয়া যেত। তো সেই জায়গা থেকে আমরা যখন পদ্মশ্রীর এখানে এলাম তখন মনে হলো যে এটা একটা বাস করার মতো জায়গা। সামনে বিরাট পুকুর, ওটা এখন সুইমিং পুল হয়েছে সুন্দর, আগে পুকুরই ছিল। আর ঠিক কর্নার পুকুরের ওই পারে ছিল আশাপূর্ণা দেবীর বাড়ি। আমার পদ্মশ্রীর ওখানে এসে সবচেয়ে একটা প্রাপ্তি হয়েছিল,
তখন আশাপূর্ণা দেবীর গল্পগুলো পড়ছি। আর ওনাকে যে আমি কখনো সামনের থেকে দেখতে পাবো, ওনাকে প্রণাম করতে পারবো, এটা আমি ভাবিনি। কিন্তু আচ্ছা। ওই মাসিমাদের বাড়িতে উনি এসেছেন, আমি হঠাৎ ওনাকে চেয়ারে বসতে দেখে, এত সাধারণ সাজ পোশাক দেখে আমি বইতে কখনো ছবি দেখেছি বা কাগজে দেখেছি। তারপর গিয়ে জিজ্ঞাসা করলাম, প্রণাম তো করলাম, পাকা চুল, সিঁদুর পরা, একদম কপাল ভর্তি সিঁদুর। তা দেখে তারপর এত ভালো লেগেছিল আমার যে ওনাকে সামনে থেকে আমি দেখতে পেলাম। হ্যাঁ, আমাকেও কেউ বলবে আপনাকে সামনে থেকে দেখতে পেলাম। না, ওই ওই বয়সটাই যেতে হবে। না, আশাপূর্ণা দেবীর মানে লেখনী, আমি আশাপূর্ণা দেবীর লেখা পড়তে শুরু করেছি, আমার মনে আছে আমি বালুচরী উপন্যাসটা প্রথম পড়ি। তখন আমি মামা বাড়িতে আমার দাদুর বইয়ের দোকান ছিল, সেইখানে আশাপূর্ণা দেবীর মানে আমি বই নিয়ে পড়তে শুরু করি সেখানে। এবং ওই ওই উপন্যাসটা প্রথম উপন্যাস ছিল, এবং ওটা ভীষণ দাগ কাটার মতো উপন্যাস। কারণ সেখানে একজন নারীর কাহিনী ছিল, যিনি তার স্বল্প উপার্জন দিয়ে তার পুরো তার মানে কি বলবো, ভাই বোনদের মানুষ করেছেন, তাতেই তার বয়স পেরিয়ে গেছে, এবং বৃদ্ধ বয়সে গিয়ে তিনি বিয়ে করেছেন। কিন্তু সেটাতে সমাজ তাকে নিয়ে ঠাট্টা, ইয়ার্কি, হাসাহাসি এসব করছে। তো ওইটা পড়ার পর থেকে আমি আরো অনেক উপন্যাস পড়ি, এবং আশাপূর্ণা দেবী যে সত্যি সত্যি নারীর সামাজিক মেয়েদের, অবস্থান, হ্যাঁ, সেইটা উনি মনের কথা বলেছেন, একটু সমাজে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। সেটাই সুবর্ণ সুবর্ণলতা, সুবর্ণলতা কত সেই কত ওনাকে সুন্দর। সামনে থেকে দেখতে পেয়েছিলাম। আমি প্রণাম করতে জিজ্ঞেস করলেন, মেয়েটি কে? তখন আমারও তো অল্প বয়স। আচ্ছা, ধরো আমাদের যখন জন্ম হয়নি, তখন তোমরা বাবা আর তুমি বেড়াতে টেড়াতে গিয়েছিলে? হ্যাঁ, আমরা মেয়েটুকে নিয়ে দার্জিলিং না গেছি। না, যখন দিদিরও জন্ম হয়নি? না, তার আগে যাওয়া হয়নি। তো যে উনিও তার রিসার্চ নিয়ে ব্যস্ত ছিলেন, আর আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তখন বেড়াতে যাওয়ার কোনো ভাবনাই মাথায় আসেনি। তাহলে তখনকার দিন কিরকম হ্যাঁ, ছিল? এখনকার দিনে বিয়ে হওয়া মাত্র কোথায় হানিমুনে যাওয়া হবে, মানে হওয়া মাত্র না, হওয়ার আগে থেকেই, বিয়ে হওয়ার আগে থেকেই হানিমুনে কোথায় যাওয়া হবে, হানিমুন পেরিয়ে এলে আরো কোথায় কোথায় যাওয়া হবে, সেই সব করার পরে লোকে ফ্যামিলি প্ল্যানিং করে। কিন্তু না, তখনকার দিনটা কত আলাদা ছিল। প্রথম ওই মেয়েকে নিয়ে আরেকটা ফ্যামিলি, আর একটা ছিল, তাদেরও ছেলে মেয়ে নিয়ে আরেকজন আমাদের সঙ্গে ছিল। হুম। ওই দার্জিলিং গেছিলাম, খুব ভালো লেগেছিল। তারও ছোট ছোট ছেলে দার্জিলিং মেয়ে। আমরা সদ্য ঘুরে এলাম। দার্জিলিং যেতে সবারই ভালো লাগে, তাই না? যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো বয়সের মেয়েদের দার্জিলিং যেতে খুবই ভালো লাগে। তো আর তখন ওই ইয়ে টয় ট্রেনে চেপে সেই ওই ধোঁয়া আর কয়লার গুঁড়ো মাথা ভর্তি হয়ে যাচ্ছে। এখন টয় ট্রেন গুলো চেঞ্জ করে হ্যাঁ, দিয়েছে, এখন ইলেকট্রিক ট্রেন, কিন্তু ওই ওই ফিলটা রেখেছে আর কি, একটু বুক 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 করে ধোঁয়া বেরোয়, কিন্তু সেটা ওরকম নয় আর কি, কয়লার ধোঁয়া নয় আর কি। তো আর আমার একটা জিনিস জানার আছে, যে আমি আমি যখন ছোট ছিলাম, আমরা পুজোতে আমরা কখনো মানে খুব কমই হয়তো বাইরে থেকে জামা কাপড় কেনা হতো, নতুন জামা, কারণ মাই নতুন জামা বানাতেন সবার জন্য। এবং তারপরে আমি দেখেছি দিদি মায়ের দেখে দেখে সেলাই মেশিন চালাতে শিখলো, এবং সেই সেলাই মেশিনটা এখনো আমাদের বাড়িতে আছে। মা হ্যাঁ, এখনো ওই সেলাই হ্যাঁ, মেশিনেই সেলাই করেন। আর মায়ের সেলাই করাটা কিন্তু প্যাশন, সেই জন্য আমাদের বাড়িতেও এত সুন্দর ক্রস স্টিচের সব বড় বড় ছবি টাঙানো আছে। তো আর তুমি সেলাই কোথায় শিখেছিলে? মেশিন চালাতে এমনি আমাদের বাড়িতে ছিল, কিন্তু কাটিংটা আমি একজন টিচার রেখে, এটা বাবা ঠিক করে দিয়েছিল, একজন টিচার বাড়িতে রেখে আমি কাটিং এর প্রাইমারি এটা শিখেছি। তারপর একটু নিজের আইডিয়া থেকেই করেছি।
তবে তখন অত বেশি, এখন এই মোবাইল দেখেই অনেক কিছু শেখা যায়, সেই এটা ছিল না। ওগুলো একটু নিজের আইডিয়া থেকেই করেছি। আর কিছু বিদেশি সেলাইয়ের বই আমাকে মানে তো বাবা প্রেজেন্ট করেছিলেন। আচ্ছা, কত সুন্দর সুন্দর বই সেগুলো, হ্যাঁ বড় বড় বই। হ্যাঁ, হ্যাঁ। ওতে নানান রকমের হাতের কাজ, ক্রাফট, এইসব ছিল হ্যাঁ সেটাতে, আমরাও দেখেছি ওখানে ক্যান্ডেল মেকিং থেকে থেকে ভীষণ সুন্দর কয়েকটা বই এখনো আছে হ্যাঁ আমাদের আছে, এখনো collection-এ, আছে। এখনো আছে। গোটা বাড়িতে কেউ বই বিক্রি করতে এসেছিল, তখন ওই সেলাইটাই আমাকে কিনে দিয়েছিল। আর 3টে ভলিউম, বেশ মোটা মোটা বিদেশি বই। তো ছিল, ওগুলো সব ইংরেজিতে ছিল। এই ড্রাইলি তৈরি করা টেবিল ক্লথ সব কিন্তু আমি ওখান থেকেই শিখেছি। পুরুষের কাজটা জানতাম, কিন্তু ওইসব ডিজাইন সব আমি ওখান থেকে পেয়েছি। এখনো আমার যেমনি ঠাকুরের ঢাকনি রয়েছে,